হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা বুঝেই গিয়েছো। আজকে আমরা ডব্লিউবিএইচএ এই টেস্ট পেপারটা আলোচনা করব বাংলার, যেখানে শুধুমাত্র ব্যাকরণ, তোমরা অনেকে বলো যে ব্যাকরণ আমরা পারি না, তো ব্যাকরণের আজকে আমরা সমাধান করব, যেটার পেজ নম্বর রয়েছে 2 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো প্রশ্নপত্র রয়েছে সমস্তটাই কিন্তু ব্যাকরণ অংশটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা এই এই টেস্ট পেপারে দুটো ভাগ দেখতে পাবে। প্রথম যে পোর্শন, মানে এই 2 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত যে প্রশ্নপত্রগুলো রয়েছে, এগুলো রয়েছে কিন্তু ইন্টার স্কুল মানে ডিস্ট্রিক্ট স্কুলের কিন্তু প্রশ্নপত্র রয়েছে। নেক্সট এর পরবর্তী যে 36 পৃষ্ঠা থেকে মানে তোমার আরো অনেক পৃষ্ঠা রয়েছে, 10-12টা মতো স্কুলের কিন্তু মানে বিভিন্ন যে টেস্ট পরীক্ষা হয়েছে স্কুলে, সেই স্কুলের কিন্তু প্রশ্নপত্র দেওয়া রয়েছে। আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব প্রথম অংশ, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রশ্নপত্রে যেটা রয়েছে 2 থেকে 34 এই পৃষ্ঠায় যতগুলো প্রশ্নপত্র রয়েছে সমস্তটা আলোচনা করব। আর যেটা মেন আলোচনা করব সেটা হচ্ছে আমরা ব্যাকরণ। একটা ভিডিওতে কিন্তু আমরা সমস্ত ব্যাকরণের সমাধান কিন্তু দেখব, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। তার আগে বলবো, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখে দাও। চলো প্রথম দেখবো আমরা 1 নম্বর স্কুলে। 1 নম্বর স্কুল যেটা 1 নম্বর ডিস্ট্রিক্ট, দেখো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের কোন একটা স্কুলের এটা প্রশ্ন। যে যাই হোক, চলো আমরা দেখে নিই। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু এমসিকিউ যে প্রশ্নপত্রগুলো রয়েছে এই বইয়ে, সমস্ত এমসিকিউ প্রশ্নপত্রের উত্তর কিন্তু বইয়ের পেছনে, মানে তোমাদের বাংলা প্রশ্নপত্র যেখানে শেষ হয়েছে তার পেছনেই কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? তাই ওই প্রশ্নগুলো আলোচনা করছি না, আমরা শুধু ব্যাকরণ অংশটা কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো দেখো 2-4 প্রথম প্রশ্ন যেটা রয়েছে, নিরপেক্ষ কর্তা একটি উদাহরণ দিতে বলেছে। নিরপেক্ষ কর্তা কোনটা? যেই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, সেই অসমাপিকা ক্রিয়ার যে কর্তা তাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। তো যেমন একটা উদাহরণ দেখা যাক। উদাহরণ আমি এখানে দিয়েছি, সূর্য উঠলে আধার কাটে। সূর্য উঠলে আধার কাটে। সূর্য উঠলে, ধরে নাও এখানে এই অংশটা নেই, সূর্য উঠলে আধার কাটে এই অংশটা নেই, সূর্য উঠলে তুমি কি কিছু বুঝতে পারলে? সূর্য উঠলে কি হয়? আলো হয়, অন্ধকার কাটে, না কি বলতে চাইছে তুমি কিছুই বুঝতে পারো না। এটা যে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, সমধাতুজ কর্ম কাকে বলে? একই ধাতু থেকে যখন ক্রিয়া আর কর্মের উৎপত্তি হয় তাকে আমরা বলি সমধাতুজ কর্ম। একটা উদাহরণ আমি যদি বলি, এখানে উদাহরণ চেয়েছে কিন্তু মেসি কি খেলায় না খেললো। অন্য উদাহরণ যদি তুমি দিতে পারো যে মেয়েটি কি নাচি না নাচলো, ঠিক আছে? ছেলেটি কি ঘুমানোই না ঘুমালো, ঠিক আছে? এগুলো সব কিন্তু সমধাতুজ কর্মের উদাহরণ। নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, যে বৃথা আশা মরিতে মরিতেও মরে না। তো এটাকে কি করতে বলেছে? এটাকে করতে বলেছে যৌগিক বাক্যে পরিণত করতে হবে। তাহলে কি লিখবো? বৃথা আশা মরো মরো, এখানে একটা কমা হবে, ঠিক আছে? এটা কমা হবে, তবুও মরে না। বৃথা আশা মরো মরো তবুও মরে না। এখানে দুটো বাক্যকে কিন্তু তবুও এই সংযোজক অব্যয় দ্বারা কিন্তু যুক্ত করা হয়েছে। যৌগিক বাক্যের এটা একটা বৈশিষ্ট্য। নেক্সট, বিদেহ প্রসারকের একটা উদাহরণ আমি এখানে লেখা রয়েছে, বাগানে লাল গোলাপ ফুটেছে। তো লাল গোলাপ ফুটেছে, এটা হচ্ছে বিদেহ সম্প্রসারক। অন্য উদাহরণ, যেমন ধরো তুমি দিলে যে ছেলেরা মাঠে ফুটবল খেলছে। মাঠে ফুটবল খেলছে বিদেহ প্রসারকের উদাহরণ। নেক্সট, 3 মাথার সমাহার, ব্যাস বাক্যটি সমাসকে বদ্ধ করে সমাসের নাম লিখতে হবে। 3 মাথার সমাহার, সমাহার কোন সমাসে হয় বাবু? দ্বিগু সমাসে। তাহলে আমরা কি লিখবো? তে মাথা দ্বিগু সমাস। ক্লিয়ার? চলো নেক্সট অংশ দেখে নি। 2-6 প্রশ্ন রয়েছে, কেউ চোখ থাকতে কেউ অন্ধ নয়, এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। তো আমি লিখতে পারি যে চোখ থাকতেও কি কেউ অন্ধ হয়? এটা তো হয় না। নেক্সট, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, এটাকে কর্তৃবাচ্যে পরিণত করতে বলেছি। কি লিখবে? লিখবে তারা আজ কলম স্পর্শ করে না। নেক্সট, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। রেখাঙ্কিত পদগুলি, মানে দেখো দুটো পদ রয়েছে, একটা বর্মায় একটা খবর। এটা কোন কারক বিভক্তি? বর্মায় হবে অধিকরণ কারক অন্তস্থ বিভক্তি, খবর হবে কর্তৃকারক শূন্য বিভক্তি। নেক্সট, বাক্য নির্মাণের শর্তগুলো কি? বাক্য নির্মাণের শর্ত 3টে রয়েছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি, ঠিক আছে? নেক্সট, বিভক্তি আর অনুসর্গের পার্থক্য। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। বিভক্তি যেমন ধরো এ, পে, কে, এগুলো বিভক্তির উদাহরণ। অনুসর্গের উদাহরণ কি হবে? যেমন ধরো হইতে, থেকে, চেয়ে, জন্য, নিমিত্ত, এগুলো হচ্ছে এক একটা
অনুসর্গ। তো প্রথম স্কুলের আমরা ব্যাকরণ অংশ সমাধান আলোচনা করে নিলাম। নেক্সট যাব 2 নম্বর যে স্কুলটা রয়েছে, 2 নম্বর ডিস্ট্রিক্ট স্কুল। দেখো হুগলি ডিস্ট্রিক্ট স্কুল রয়েছে। চলো দেখে নিই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, সন্ধি সমাসের পার্থক্য। সন্ধিতে কি হয়? বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে, আর সমাসে কি হয়? পদের সঙ্গে পদের মিলন ঘটে, তাই তো? নেক্সট এসো, আচ্ছা 2 দাগের প্রশ্ন ছেড়ে চলে যাচ্ছি। সহার্থক বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য সহ উদাহরণ দাও। সহার্থক বহুব্রীহি সমাস যেমন ধরো সপুত্র, হ্যাঁ তুমি লিখতে পারো সপুত্রর আর কি হবে সাবধান, ঠিক আছে? এগুলো সব কিন্তু সহার্থক বহুব্রীহি সমাসের উদাহরণ। কি হবে? অবধানের সহিত বর্তমান, ঠিক আছে? নেক্সট এসো যুগান্তরের কবি। এটাকে জটিল বাক্যে মানে কি সাপেক্ষ শব্দ জোড় থাকবে। সাপেক্ষ পদ যেটা সর্বনাম হতে পারে, সেটা আবার অব্যয় পদ হতে পারে। কি হবে? সে কবি সে এসো। যে যুগান্তরের কবি সে এসো, সরি, যে যুগান্তরের কবি সে এসো, এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিয়মিত দেহচর্চায় শরীর সুঠাম হয়, বিভক্তি সহ কারক নির্ণয় করতে বলেছে। দেখো এখানে কিন্তু কোনটার তলায় আন্ডারলাইন সেটা কিন্তু দেওয়া নেই, তাই এই প্রশ্নটা আমরা স্কিপ করলাম। ঠিক আছে, চলো নেক্সট। ওরা ভয়ে খাট হয়ে গেল। এখানে উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করতে বলছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ওরা উদ্দেশ্য আর ভয়ে কাঠ হয়ে গেল হচ্ছে বিধেয়। চলো নেক্সট। পরের প্রশ্ন যেটা রয়েছে, সম্বন্ধপদ কারক নয় কেন? কারণ ক্রিয়াপদের সঙ্গে এই পদ, যে পদগুলো অকারক হয়, সম্বোধন পদ আর সম্বন্ধ পদ, এই দুটো পদের ক্রিয়াপদের সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, সেজন্যই সম্বন্ধ পদকে অকারক বলা হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, পশ্চাৎ অর্থে অবয়ভাব সমাসের একটা উদাহরণ দিতে বলছে। কি হবে? অনুগমন, গমনের পশ্চাৎ। ঠিক আছে, আনো রথ তড়া করি, ভাব বাচ্চে পরিণত করতে হবে। কি হবে? রথ তড়া করে মানে তাড়াতাড়ি করে আনা হোক। তড়া কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। চলো নেক্সট, উপমিত আর উপমান কর্মধারের সমাসের পার্থক্য বলেছে। কি হবে? উপমিত কর্মধারের সমাসের পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষ্য। একটা উদাহরণ যদি আমি উদাহরণ দিই, ধরো দিলাম পুরুষ সিংহ। ঠিক আছে, পুরুষ সিংহ। দেখো দুটো পদই কিন্তু পূর্বপদ আর পরপদ দুটোই কিন্তু বিশেষ্য পদ। আর উপমান, অপরদিকে উপমান কর্মধারয় সমাসে পূর্বপদ হবে বিশেষ্য আর পরপদ হবে বিশেষণ। বিশেষণ মানে কি? যেই বস্তুটার কথা বলবে তার দোষ, গুণ বা পরিমাণ, সংখ্যা এ সমস্ত বোঝাবে। যেমন একটা উদাহরণ আমি যদি দিই, কাজল কালো। ঠিক আছে, কাজল কালো। দেখো এখানে পূর্বপদ কি বলেছে? বিশেষ্য। এটা তো অবশ্যই বিশেষ্য পদ, কিন্তু কালো হচ্ছে এখানে কি পদ? কালো হচ্ছে এখানে বিশেষণ পদ। বোঝা গেল? চলো নেক্সট, বাক্যের যোগ্যতা। যে বাক্য বেশি বা পদসমষ্টি কি হয় সঙ্গত একটা অর্থবহ কি বলবো অর্থবহ তথ্যকে প্রকাশ করে, সেটাকে বলবো আমরা বাক্যের যোগ্যতা। একটা উদাহরণ যদি আমি বলি যে হাঁস আকাশে ওড়ে, এখানে বাক্যের যোগ্যতাহীন বাক্য এটা, কারণ হাঁস তো কখনো আকাশে উঠতে পারে না, হাঁস জলে চড়ে, তাই তো? এগুলো হচ্ছে যোগ্যতাহীন বাক্য। চলো নেক্সট যাবো আমরা 3 নম্বর যেটা রয়েছে। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের টেস্ট। প্রথম প্রশ্ন দেখো 2-4 যেটা রয়েছে, সাধন কর্তার একটা উদাহরণ দাও। তো সাধন কর্তার উদাহরণ এখানে আমি দিয়েছি, ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। এখানে ঢেকি হচ্ছে সাধন কর্তা। 2 প্রশ্ন একবার করিয়ে দিয়েছি, আমি আর পড়ছি না, জাস্ট আগের স্কুলে আলোচনা করে এলাম। সমাসের কাজ কি? সমাসের মেন কাজ, সমাসকে মেন কাজ সংক্ষিপ্তকরণ, একাধিক পদকে এক পদে পরিণত করা, সেটা হচ্ছে সমাসের কাজ। আমি কিন্তু সমাস যখন পড়িয়েছি তখন কিন্তু এই প্রশ্নটাও আলোচনা করেছিলাম। তাই যারা দেখোনি, গ্রামারে দুর্বল রয়েছে, অবশ্যই ক্লাসগুলো দেখো, তোমাদের কিন্তু গ্রামারের সমস্ত সমাধান কিন্তু মানে যা যা ডাউট রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট যেটা রয়েছে, ময়ূর পালক। এই পদটার ব্যাস বাক্য সমাস কি হবে? ময়ূরের পালক, সম্বন্ধ তৎপুরুষ সমাস। ঠিক আছে, ময়ূরের পালক। নেক্সট, ধ্বংস দেখে ভয় কেন তোর? এখানে কর্তৃবাচ্যে পরিণত হতো, তো ধ্বংস দেখে ভয় করিস নে, তুই ধ্বংস দেখে ভয় করিস কেন? ঠিক আছে, নেক্সট। পরের প্রশ্ন, বাচ্যান্তর। বাচ্যান্তর কি? যখন কোনো বাক্যের অর্থ কোনো মানে অর্থগত দিক থেকে কোনো পরিবর্তন হবে না, কিন্তু একটা বাচ্য যদি কর্তৃবাচ্যে দেওয়া থাকে ভাবে করতে পারি, ভাবে দেওয়া থাকলে আমরা কর্মে করতে পারি, ভাবে দেওয়া থাকলে আমরা কর্তৃতে করতে পারি, কর্ম থেকে কর্তৃ যেতে পারে, কর্তৃ থেকে কর্ম, এই যে কোনো রকম অর্থ পরিবর্তন হবে না। এ সমস্ত অর্থ পুরো অপরিবর্তিত রেখে এই যে বাচ্যান্তর করা হয়, বাক্যকে মানে পরিবর্তন করা হয়, এক বাচ্য থেকে অন্য বাচ্যে রূপান্তর করা হয়, এটাকে বলবো আমরা বাচ্যান্তর। নেক্সট, বৃদেহ সম্প্রসারক। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। তো ভয়ে কাঠ হয়ে গেল, এখানে এই উদাহরণটাই লেখা রয়েছে, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ভয়ে কাঠ হয়ে গেল হচ্ছে বিধেয়, আর ওরা হচ্ছে এখানে উদ্দেশ্য। তুমি অন্য উদাহরণও লিখতে পারো, ছেলেরা মাঠে ফুটবল খেলছে। মাঠে ফুটবল খেলছে হচ্ছে বিদেহ প্রসারকের উদাহরণ। চলো নেক্সট,
যৌগিক বাক্য জটিল বাক্যের মধ্যে একটি পার্থক্য। যৌগিক বাক্যে দুটি বাক্যকে সংযুক্ত করে প্রধানই অব্যয়, আর জটিল বাক্যের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সাপেক্ষ পদ ব্যবহার করা হয়, শব্দজোড়। সেটা সর্বনাম পদ হতে পারে, সেটা অব্যয় পদও হতে পারে। ঠিক আছে, নেক্সট আসক্তিহীন বাক্য কি? যেগুলো মানে সমস্তটাই দেওয়া রয়েছে বাক্যে, কিন্তু এলোমেলো করে লেখা রয়েছে। যেমন সে ভাত দিয়ে হাত খায়। কেউ কি ভাত দিয়ে হাত খায়? সবাই তো হাত দিয়ে ভাত খায়, তাই তো? একটু ভালো করে প্রশ্নগুলো পড়তে হবে, ট্রিকি কোশ্চেন এইভাবে থাকবে। ঠিক আছে, তো সেকে আমি বলতে পারি সে হাত দিয়ে ভাত খায়। তো এখানে বলা হয়েছে কি সে ভাত দিয়ে হাত খায়, তো এটা তো আসক্তিহীন বাক্য। বোঝা গেল? নেক্সট 10-এর প্রশ্ন রয়েছে বাচ্চার আবিধানিক অর্থ হচ্ছে বলার যোগ্য। চলো পরবর্তী চলে আসছি আমরা 4 নম্বর, কলকাতা ডিস্ট্রিক্ট স্কুল রয়েছে। প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? তো তির্যক বিভক্তি কাকে বলবে? যে বিভক্তিগুলো একাধিক কারকে, একের বেশি অধিক কারকে ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি তির্যক বিভক্তি। যেমন এ, তে, শূন্য, এগুলো হচ্ছে তির্যক বিভক্তির উদাহরণ। ঠিক আছে, নেক্সট ভারত তীর্থ এই সমাসবদ্ধ পদটি সমাসের নাম সহ ব্যাস বাক্য। তো ভারতের উদ্দেশ্যে তীর্থ নিমিত্ত তৎপুরুষ সমাস। নেক্সট প্রশ্ন রয়েছে অধিকরণে বিপসার একটি উদাহরণ দাও। অধিকরণে বিপসার উদাহরণ হচ্ছে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। এখানে বনে বনে হচ্ছে অধিকরণে বিপসার উদাহরণ। নেক্সট অলোপ সমাসকে আলাদা সমাসের মর্যাদা দেওয়া হয় না কেন? দেখো কি লেখা রয়েছে, পুরোটাই লেখা রয়েছে এখানে। সমস্তমান পদের বিভক্তি সাধারণভাবে সমাসবদ্ধ পদে গিয়ে লোপ পেয়ে যায়। যেমন আমি যদি বলি যে গাছে পাকা, ঠিক আছে? তো আমি কি বলছি? গাছ পাকা। আমি তো বিভক্তি কিন্তু তুলে দিলাম, এখানে একার ছিল, এখানে কিন্তু নেই, এখানে আছে, এখানে নেই, তাহলে সমাসবদ্ধ পদে গিয়ে সাধারণত লোপ পেয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এর ব্যতিক্রম দেখতে পাই। যেমন একটা উদাহরণ আমি যদি দিই, ধরো একটা উদাহরণ আমি যদি দেখি, ধরো লিখলাম হাটে ও বাজারে, দ্বন্দ্ব সমাসের উদাহরণ দিচ্ছি। লিখবো কি? হাটে বাজারে। কিংবা দেশে বিদেশেও লিখতে পারো, এখানটা হাটে বাজারে। ঠিক আছে, এখানেও দেখো বিভক্তি যা যা ছিল এখানেও কিন্তু তাই তাই রয়েছে। এগুলো কিন্তু লোপ পায়নি, সমাসবদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু এগুলো লোপ পায়নি। এগুলোই হচ্ছে অলোপ সমাসের উদাহরণ। কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন ধরো অলোপ বহুব্রী হয়, অলোপ দ্বন্দ্ব হয়, অলোপ তৎপুরুষ হয়। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অলোপ সমাস দেখতে পাই। এজন্যই, এ কারণেই অলোপ সমাসকে স্বতন্ত্রভাবে মর্যাদা দেওয়া হয় না। নেক্সট বাচ্য কাকে বলে? ক্রিয়ার প্রকাশ ভঙ্গিমায় হলো রূপভেদী হলো বাচ্য। পরবর্তী চলে আসছি 7-6-এর প্রশ্ন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে। এটা কোন বাক্যে রয়েছে তোমরা আমাকে এটাকে জানিও। এটা কোন বাক্যে রয়েছে, যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু আমাকে জানিও। এটাকে সরল বাক্যে পরিণত করছে, আমি বলে দিচ্ছি, সন্ন্যাসী হেসে চলে গেলেন। নেক্সট কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এটাকে নাবাচক বাক্যে পরিণত করতে হবে। আমি কি লিখতে পারি যে কথাটা শুনে তপনের চোখ কি মার্বেল হলো না? এটা তো হবে। চলো নেক্সট, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এটাকে কর্মবাচ্যে পরিণত করতে হবে। তো আমি লিখবো কি? নদীর বিদ্রোহের কারণ তাহার দ্বারা বোঝা হইয়াছে। নদীর বিদ্রোহের কারণ তাহার দ্বারা বোঝা হইয়াছে। পরের প্রশ্ন রয়েছে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকেই আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। একটা উদাহরণ, ইন্দ্রকে জয় করে যে ইন্দ্রজিৎ। ঠিক আছে, জলে চলে যে জলচর। এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের কিন্তু উদাহরণ। পরের প্রশ্নে একটা ভাববাচ্যের উদাহরণ চাইতে পেরেছে, আমি লিখেছি মহাশয় কোথায় থাকা হয়, এটা হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। পরবর্তী চলে আসছি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্কুল, 5 নম্বর যে ডিস্ট্রিক্ট স্কুলের প্রশ্নটা রয়েছে সেটা দেখব। প্রথম প্রশ্ন দেখো, প্রযোজ্য কর্তা কাকে বলে? তো যে কর্তা অন্যের প্রেরণায় কার্য সম্পাদন করে তাকে আমরা বলি প্রযোজ্য কর্তা। মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। তো আমি এখানে লিখলাম মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। তোমরা আমাকে জানাবে মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, এই উদাহরণটা আমি দিয়েছি। যে কর্তা অন্যের প্রেরণায় কার্যকে সম্পাদন করছে, কার প্রেরণায় করছে? মায়ের প্রেরণায় করছে, তাই তো? মা হচ্ছে এখানে প্রযোজ্য। ঠিক আছে, তোমরা আমাকে জানাবে যে প্রযোজক কর্তা এই বাক্যটার মধ্যে কোনটা? প্রযোজক কর্তা এই বাক্যটার মধ্যে কোনটা? ঠিক আছে, চলো নেক্সট 2-এর প্রশ্ন, বিভক্তি অনুসর্গের পার্থক্য জাস্ট একটু আগে করিয়ে এসেছি, আমি আর বললাম না।
বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। নিত্য সমাস কাকে বলে? যে সমাসে প্রথাগত নিয়মে ব্যাসবাক্য হয় না তাকেই আমরা নিত্য সমাস বলি। ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন পড়ে, যেমন অন্য, জন্ম, জন্মান্তর, গ্রামান্তর, ভাষান্তর, বর্ণান্তর, যুগান্তর, এগুলো সব নিত্য সমাসেরই উদাহরণ। পরের প্রশ্ন, উপপদ কাকে বলে বুঝিয়ে দাও। দেখো, কৃদন্ত পদের পূর্বে অবস্থানকারী বিশেষ্য বা বিশেষণ সমাসের পূর্বপদ হলো উপপদ, ঠিক আছে? যেমন, আচ্ছা, এখানে উপপদ কাকে বলেছে? তো এখানে উদাহরণ দেওয়ার দরকার নেই, এমনি সংজ্ঞাটা লিখলেই হবে, ঠিক আছে? নেক্সট, লগ্ন প্রশ্নবাচক বাক্য কাকে বলে? আচ্ছা, এটা লেখা নেই, আমি একটু বলে দিচ্ছি এটা কি জিনিসটা। লগ্ন প্রশ্নবাচক বাক্য, এটা একটা প্রশ্নবাচক বাক্যের একটা ভাগ, লগ্ন প্রশ্নবাচক বাক্য। যে প্রশ্নবাচক বাক্যের উত্তর জানা আছে কিন্তু তাও জিজ্ঞাসা করছে, সেটা হচ্ছে লগ্ন প্রশ্নবাচক বাক্য। একটা উদাহরণ দিই, যেমন ধরো আমি তোমাকে বললাম যে তুমি সুরেশ, তাই না? তুমি সুরেশই, একদম 100% শিওর সুরেশ, কিন্তু আমি জেনেও তোমাকে এভাবে প্রশ্নটা বললাম যে তুমি সুরেশ, ঠিক আছে? আমি এখানে লিখছি উদাহরণটা, তোমাকে বললাম যে তুমি সুরেশ, কমা দিয়ে লিখলাম, তাই না? দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। এটা হচ্ছে লগ্ন প্রশ্নবাচক বাক্যের একটা উদাহরণ। চলো নেক্সট প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে বাহ্যিক কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে আমরা বলি কর্মকর্তৃবাচ্য। উদাহরণ কি হবে? যেমন শাঁখ বাজে, বাঁশি বাজে, ঘন্টা বাজে, নৌকা চলে, পালকি চলে, ইত্যাদি। চলো নেক্সট, পরের প্রশ্ন 7 দাগে রয়েছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। এটাকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে হবে। কর্মবাচ্যে কি হয়? দ্বারা দিয়া থাকে, তো বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধৌত হলো। পরের প্রশ্ন, পথের পাঁচালী আমার আগেই দেখা হয়েছে। এটাকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হবে। কি হবে? পথের পাঁচালী আমি আগেই দেখেছি। নেক্সট, অপূর্ব রাজি হইয়াছিল। এটাকে নেতিবাক্য বা মানে না সূচক বাক্যে পরিণত করতে হবে। তো অপূর্ব গড়রাজি হয় নাই, ঠিক আছে? নেক্সট, আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। এটাকে জটিল বাক্যে করতে হবে। জটিল বাক্য মানে এখানে সাপেক্ষ পদ আনতে হবে, ঠিক আছে? তো আমি লিখেছি যে আমাদের যে কালি তৈরির পদ্ধতি তা ছিল সহজ। বোঝা গেল? চলো নেক্সট আসছি, পরবর্তী আমরা 6 নম্বর বীরভূম ডিস্ট্রিক্ট স্কুলের একটা প্রশ্ন। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, উচ্চকর্তা এবং অনুক্তকর্তার মধ্যে পার্থক্য। উচ্চকর্তায় কর্তার অনেক সময় উহ্য থাকে, এখানে তখন সমাপিকা ক্রিয়ার রূপ দেখে কর্তাকে নির্ণয় করা হয়। আর অনুক্ত কর্তা কর্মবাচ্য বা ভাববাচ্যে প্রধান রূপে উক্ত হয় না, ঠিক আছে? রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো, পঞ্চশনে বসনে ডাকিয়া কর্তিকারকে এ বিভক্তি। নেক্সট, বাক্যাশ্রয়ী কারক কাকে বলে? বাক্যাশ্রয়ী কারক হয় না, বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দিতে বলেছে। আচ্ছা, একটি উদাহরণ দিতে বলেছে, এখানে সংজ্ঞাও দেওয়া আছে, সংজ্ঞা বলার দরকার নেই, উদাহরণ বলেছে, উদাহরণ দিবে। বসে আঁকা হয় যে প্রতিযোগিতায় তাকে আমরা বলি বসে আঁকা প্রতিযোগিতা। নেক্সট, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলেছে দিগম্বর। তো আমি এখানে লিখেছি দিক অম্বর চার, দিগম্বর বহুব্রীহি সমাস। এখানে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থে প্রাধান্য পায়নি, এখানে প্রাধান্য পেয়েছি তৃতীয় পদ, ঠিক আছে? নেক্সট, অনেকেই জিনিস এখন সুলভ নয়, এটাকে অস্তর্থক মানে হ্যাঁ সূচক বাক্যে পরিণত করতে হবে। তো অনেক জিনিসই এখন দুর্লভ। চলো নেক্সট, এ কথা সে বহুবার শুনেছে, এটাকে কর্মবাচক বাক্যে রূপান্তরিত করতে হবে। তো আমি লিখেছি এ কথা তার দ্বারা বহুবার শোনা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট, কোন বাচ্যের উদাহরণ হচ্ছে পালকি চলে? পালকি চলে, ঘন্টা বাজে, বাঁশি বাজে, তোমরা আমাকে জানিয়ে দিও এটা কোন বাচ্যের উদাহরণ, ঠিক আছে? এখানে যদিও লেখা রয়েছে, আর কি জানাবে? কর্মকর্তৃবাচ্য। চলো, বাক্যাংশ আর উপবাক্যের মধ্যে পার্থক্য কি দেখো। বাক্যাংশের নিজস্ব কোনো উদ্দেশ্য এবং বিধেয় থাকে না, উপবাক্যের ক্ষেত্রে নিজস্ব উদ্দেশ্য এবং বিধেয় কিন্তু থাকে। নেক্সট প্রশ্ন, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্যের মধ্যে পার্থক্য কোথায়? যৌগিক বাক্য কমপক্ষে 2টি স্বাধীন বাক্য থাকে, আর অপরদিকে মিশ্র বাক্যে কমপক্ষে 3টি স্বাধীন বাক্য থাকবে, ঠিক আছে? খণ্ডবাক্য, স্বাধীন খণ্ডবাক্য থাকবে। নেক্সট, উপবাক্য কর্মকারকের উদাহরণ দাও এবং চিহ্নিত করো। তো আমি এখানে লিখেছি, তোমরা জানো চন্দ্র একটি উপগ্রহ। তো চন্দ্র একটি উপগ্রহ হচ্ছে এখানে উপবাক্য কর্ম। চলো পরবর্তী যেটা রয়েছে 7 নম্বর, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার্ন স্কুল। তো দেখো, এই স্কুলের প্রথম যে প্রশ্ন রয়েছে, সমাস এবং সন্ধির একটি পার্থক্য লিখতে বলছে। সমাস এবং সন্ধির একটি পার্থক্য, সমাসে কি হয়? পদের সঙ্গে পদের মিলন ঘটে, আর সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে, বহুবার আলোচনা করেছি। নেক্সট, কলমটি পথে কুড়িয়ে পেলাম। কোথায় পেলাম? পথে, অধিকরণে এ বিভক্তি, ঠিক আছে? সমাস নির্ণয় করো, পথ প্রদর্শক যিনি, যিনি পথ প্রদর্শন করেন, যিনি বা যিনি পথ প্রদর্শন করেন, উপপদ তৎপুরুষ সমান। সমাস এই শব্দের প্রত্যয় সমযুক্ত, অযুক্ত, উপমান শব্দের অর্থ কি? উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু,
কোন সমাসের ব্যাসবাক্য হয় না? নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না। 7 প্রশ্ন, মুখ্য কর্ম কাকে বলে? যে দ্বিকর্ম ক্রিয়ার যেটা অপ্রাণীবাচক কর্ম তাকে আমরা বলি মুখ্য কর্ম। যদি আমি বলি বাবা আমাকে কলম দিয়েছেন, বাবা আমাকে কলম দিয়েছেন, তো কলম হচ্ছে এখানে মুখ্য কর্ম, আর আমাকে হচ্ছে এখানে গৌণ কর্ম। যদি ওটা জানতে চাই না, আমি মুখ্য কর্মটা জাস্ট বলে দিলাম, তোমরা ওটা চাইলে লিখতে পারো উদাহরণ হিসেবে। বিধেয় প্রসারকের একটা উদাহরণ, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ভয়ে কাঠ হয়ে গেল হচ্ছে বিধেয় প্রসারকের একটা উদাহরণ। চলো বলে দিলাম। নেক্সট, বৃথা আশা মরিতে, একটু আগে করেছি, বৃথা আশা মরো মরো কমা তবুও মরে না। ঠিক আছে। নেক্সট, তোকে কিছু দেব না, এটাকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে হবে। তো দেখো এখানে তোকে কিছু দেওয়া হবে না, এটাকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে গেলে আমরা জানি যে দ্বারা দিয়া এগুলো ব্যবহার করতে হয়। ঠিক আছে, দ্বারা দিয়া আর কর্তৃক এগুলো ব্যবহৃত হয়। ঠিক আছে, এখানে যেটা উজ্জ রয়েছে সেটা হচ্ছে আমি। তোকে কিছু দেব না, আমি, আমি ব্যাকেটে রয়েছে আমি। ঠিক আছে, তারপরে বললাম তোকে কিছু দেব না। তো এখানে কি হবে? থাকবো আমার দ্বারা তোকে কিছু দেওয়া হবে না, আমার দ্বারাকে আমি কিন্তু ব্র্যাকেটে রেখে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কর্মবাচ্যের উদাহরণ। চলো নেক্সট। 8 নম্বর, ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট স্কুল রয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে, রেখাঙ্কিত পদটি কারক বিভক্তি, এটা কর্তৃকারক শূন্য বিভক্তি। কালাক্তকরণের একটা উদাহরণ দিতে হবে। 30 দিনে 1 মাস, 365 দিনে 1 বছর। তো 30 হচ্ছে এখানে 30 দিনে 1 মাস হয়। তো এটা হচ্ছে কালাক্তকরণের দৃষ্টান্ত। বাক্য যোগে দেখাতে বলেছে, আমি বাক্যের উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। উহ্যকর্তার একটা উদাহরণ, যাব। অবশ্যই কে? মা তোমাকে বলছে কি রে তুই কি এখানে যাবি? তুমি বলে হ্যাঁ আমি যাব, আমি যাব। যদি বলতাম যে যাবে, যদি বলা থাকতো যে যাবে, তখন কি হতো? যে হ্যাঁ সে যাবে বা তুমি যাবে, তাই তো? ক্রিয়াপদ অনুযায়ী হবে। বোঝা গেল? তো এখানে হচ্ছে উহ্যকর্তা রয়েছে আমি। নেক্সট, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। গৃহহারা, গৃহ হারিয়েছে যে, উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, গৃহ হারিয়েছে যে। মধু পান করে যে, মধুপুর উপপদ তৎপুরুষ সমাস। চলো নেক্সট আসছি 6 প্রশ্ন, উপমান কর্মধারয় এবং রূপক কর্মধারয় সমাসের একটা পার্থক্য। উপমান কর্মধারয় সমাসে উপমান এবং সাধারণ ধর্মের মিলন হয়, আর রূপক কর্মধারয় সমাসে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। ক্লিয়ার? চলো, সন্ধি সমাসের মিল কোথায়? আচ্ছা, মিল কোথায়? দুজনেই বাক্যে বসে বাক্যের সৌন্দর্যকে বৃদ্ধি করে। ঠিক আছে, উভয়ই সংক্ষেপ ঘটায় এবং বাক্যে বসে এবং বাক্যের সৌন্দর্যকে বৃদ্ধি করে। নেক্সট, নির্দেশক বাক্য কয় প্রকার? নির্দেশক বাক্য হচ্ছে 2 প্রকার, একটা হ্যাঁ সূচক বাক্য, একটা হচ্ছে না সূচক বাক্য। ক্লিয়ার? চলো, তারপরে রয়েছে বাক্যযোগে ক্রিয়া বিশেষণ খণ্ডের একটা দৃষ্টান্ত। তো আমি এখানে লিখেছি বাতাস থেকে থেকে খুব জোরে বইছে, থেকে থেকে খুব জোরে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। নেক্সট, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, জটিল বাক্যের পরিণত করতে হবে। তাদের কাছে যা অস্পৃশ্য তা হলো কলম। জটিল বাক্য সাপেক্ষ পদ আমাদের কিন্তু এসে গিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট যাব। পরবর্তী যে স্কুল রয়েছে 9 নম্বর, যেটা রয়েছে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল। প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি এতবার বলার কোনো প্রয়োজন নেই। যে বিভক্তি সমস্ত কারকে বা সব কারকে ব্যবহৃত হয় তাকেই বলি তির্যক বিভক্তি, এতে। নেক্সট, মা ছেলেকে চাঁদ দেখাচ্ছে। এখানে প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা চিহ্নিত করেছে। মা হচ্ছে এখানে প্রযোজক এবং ছেলে হচ্ছে প্রযোজ্য। আগে যেটা জানতে চেয়েছিলাম সেটা এখানে বলে দেওয়া রয়েছে। তোমরা চাইলেও জানাতে পারো, না চাইলে নাও জানাতে পারো, কিন্তু দেখে দেখে জানিয়ে দিও না। ঠিক আছে, চলো। সম্বন্ধ পদ কারক নয় কেন? বহুবার বলেছি, ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক না থাকার কারণে সম্বন্ধ পদ হচ্ছে অকারক, কারক নয়। ঠিক আছে, তৎপুরুষ সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদে কারকের বিভক্তি, সম্বন্ধ বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লুপ্ত হয়ে গিয়ে পরপদের অর্থ প্রদান হয় তাকেই বলি তৎপুরুষ সমাস। যেমন আমি বলতে পারি বিলেত ফেরত, বিলেত হইতে ফেরত, গাছে পাকা, গাছ পাকা। ঠিক আছে, কাজের কি বলবো, ধরো মামার বাড়ি, মামা বাড়ি। ঠিক আছে, এগুলো সব সম্বন্ধ তৎপুরুষের, সম্বন্ধ তৎপুরুষ বললাম। তারপরে তোমার থেকে হইতেছে অপাদান তৎপুরুষ বললাম। ঠিক আছে, এগুলো সব তৎপুরুষের উদাহরণ। নেক্সট, ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে বলছি। যুগান্তর, ভাষান্তর, এখানে রয়েছে যুগান্তর, তো অন্য যুগ তুমি লিখতে পারো, ওটা নিত্য সমাস। আরো যদি বলে ভাষান্তর, বর্ণান্তর, এগুলো সব নিত্য সমাসের উদাহরণ। চলো পরবর্তী যেটা রয়েছে 6 প্রশ্ন, আসত্তি বলতে কি বোঝো? যে বাক্যের অর্থসঙ্গতি বজায় রাখার উদ্দেশ্যে সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসত্তি। যেমন আমি ভাত দিয়ে হাত খাই, এটা হচ্ছে আসক্তিহীন একটা বাক্য। বোঝা গেল? কেউ ভাত দিয়ে হাত খায় না, সবাই হাত দিয়ে ভাত খায়।
বোঝা গেল? বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইলো। এটা তো রয়েছে যৌগিক বাক্যের প্রথমত কমা আর রয়েছে কি একটা সংযোজক অব্যয়। এটাকে গঠনগত দিক থেকে এটি কোন বাক্য? আচ্ছা, এটা যৌগিক বাক্য, এটাই জানতে চেয়েছে। নেক্সট, আর কোনো ভয় নেই, প্রশ্নবোধক বাক্যে এটাকে পরিণত করতে হবে। আর ভয় কিসের বা আর কিসের ভয়? কর্মকর্তৃবাচ্য, যেখানে কর্মই কর্তারূপে প্রতীয়মান হয়। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তাদের আর স্বপ্ন দেখা হলো না। বোঝা গেল? চলো পরের যেটা চলে আসছি আমরা 10 নম্বর, পুরুলিয়া ডিস্ট্রিক্ট স্কুল। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সম্বোধন পদ বলতে কি বোঝো? যে পদের বাক্যে যে পদের মাধ্যমে কাউকে আহ্বান জানানো হয় সেটাকে আমরা বলি সম্বোধন পদ। যেমন, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, তো এখানে ওরে ভাই হচ্ছে সম্বোধন পদ। কিংবা অন্য একটা উদাহরণ যদি আমি বলি যে, ও দিদি একটু সরে দাঁড়ান, তো এখানে ও দিদি এটা হচ্ছে সম্বোধন পদ। ক্লিয়ার? চলো নেক্সট, দুয়ের প্রশ্ন, সন্ধি সমাসের পার্থক্য তোমরা দেখে নাও, আমি লিখে দিয়েছি যদিও। নির্দেশক বাক্য দু প্রকার, হ্যাঁসূচক বাক্য, নাসূচক বাক্য। মিশ্র বাক্য কাকে বলে? যে বাক্যে সরল, জটিল, যৌগিক সমস্ত বাক্যই হয়, কিন্তু উক্ত মানে ওই বাক্যগুলোর প্রকারগুলি যখন যে কোনো দুটো যুক্ত হয়। একটা বাক্যে সরলও থাকতে পারে, জটিলও থাকতে পারে, যৌগিকও থাকতে পারে। ঠিক আছে, যে কোনো কমপক্ষে দুটো যুক্ত হবেই হবে, সেটা হচ্ছে মিশ্র বাক্য। নেক্সট প্রশ্ন রয়েছে, ভাববাচ্যের একটা উদাহরণ দাও। তো কি হবে? মহাশয় কোথায় থাকা হয়। ঠিক আছে, নেক্সট 6 প্রশ্ন, অভিনবকে ডাকা হোক, এটা কি কর্তৃবাচ্যে পরিণত করতে হবে? অভিনবকে ডাকো। কর্মকর্তৃবাচ্য অনেকবার বলে দিয়েছি। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ কি হবে? আবার তোরা মানুষ হ। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। শূন্য বিভক্তি কি? যে শব্দ বিভক্তি চিহ্ন নিজে অপ্রকাশিত থেকে প্রথমত শব্দের সঙ্গে যুক্ত হবে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে, সেটাকে আমরা বলি কি? শূন্য বিভক্তি। যেমন রাম ভাত খায়, এখানে রাম, রামের ময়ের পরে কিন্তু এটা অ উচ্চারণ হচ্ছে কিন্তু নিজে অপ্রকাশিত রয়েছে। ঠিক আছে, কিন্তু শব্দকে পদে পরিণত করছি, এটা হচ্ছে শূন্য বিভক্তির একটা উদাহরণ। চলো নেক্সট আমরা দেখবো 11 নম্বর। প্রথম যে প্রশ্নটা রয়েছে, কারক কয় প্রকার ও কি কি? কারক 6 প্রকার, সেটা হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অবাদানকারক, অধিকরণকারক। ঠিক আছে, অধিকরণকারকের তে বিভক্তির একটা উদাহরণ, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, তো ঘরেতে হচ্ছে এখানে অধিকরণকারক। সন্ধ্যা তারা সমাসবদ্ধ পদ, সমস্ত পদটির ব্যাস বাক্য সহ সমাস। সন্ধ্যাকালীন তারা, সন্ধ্যা তারা মধ্যপদরূপী কর্মধারয়ের সমাস। নেক্সট, ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য, এটা সিংহ চিহ্নিত আসন। একটা উদাহরণ জানতে চেয়েছে, এই সিংহ চিহ্নিত আসন কি হবে? সিংহাসন। তো এটা হচ্ছে সমাসবদ্ধ পদ আর এটা হচ্ছে ব্যাস বাক্য। চলো, পরনে বিলাতি মিলের কালো মলমলে পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা। গঠনগত দিক থেকে এটা হচ্ছে যৌগিক বাক্য। চলো নেক্সট 6 প্রশ্ন, একটি উদ্দেশ্য সম্প্রসারকের উদাহরণ। এতক্ষণ বিদেহ সম্প্রসারকের উদাহরণ দিয়েছিল, এখন উদ্দেশ্য সম্প্রসারকের উদাহরণ চাইছে। তো আমি বলতাম যে ছেলেরা ফুটবল খেলছে, যদি বলতাম যে ছেলেরা ফুটবল খেলছে তাহলে ছেলেরা হতো উদ্দেশ্য আর ফুটবল খেলছে হতো বিদেহ, কিন্তু এখানে উদ্দেশ্য সম্প্রসারক। তার আগে আমি যুক্ত করে দিচ্ছি আমাদের গ্রামের ছেলেরা ফুটবল খেলছে, তো এটা হচ্ছে আমার উদ্দেশ্য সম্প্রসারকের একটা উদাহরণ। চলো পরের প্রশ্ন কি বলেছে, 7 প্রশ্ন বলেছে, বাচ্য বলতে কি বোঝো? বহুবার বলেছি, তোমরা দেখে নাও। আপনার অভিযোগ বুঝতে পারিলাম না, ভাববাচ্যে পরিণত করতে হবে, আপনার অভিযোগ বুঝতে পারা গেল না। ক্লিয়ার? নেক্সট, যথার্থ বিভক্তি বলতে কি বোঝো? যে বিভক্তিগুলো পদের অংশরূপে যুক্ত হয় এবং পদের বাইরে যাদের কোনো অস্তিত্ব নেই, নিজস্ব কোনো অস্তিত্ব নেই, সেগুলোকে আমরা বলি যথার্থ বিভক্তি। ঠিক আছে, নেক্সট, গুপ্তচর সমাস নির্ণয় করো। তো গুপ্তভাবে চড়ে যে উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট যেটা রয়েছে 12 নম্বর স্কুল, নদিয়া ডিস্ট্রিক্ট স্কুল। প্রথম প্রশ্ন, অনুসর্গের কাজ কি? অনুসর্গের কাজ হচ্ছে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে এক পদের সঙ্গে অন্য পদের একটা সম্পর্ক স্থাপন করা। ঠিক আছে, 2 নম্বর, হেতুময় করণকারকের একটা আচ্ছা কাকে বলে? হেতুময় করণকারক হচ্ছে কর্তা যে কারণে ক্রিয়া সম্পাদন করছে তাকে বলা হয় করণকারক। তারপরে বলেছে বাণিজ্যেতে যাব, একটা এই পদটার রেখাঙ্কিত পদটার কারক ও বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। তো বাণিজ্যেতে হচ্ছে নিমিত্ত কারকে এতে বিভক্তি। নেক্সট, একটি বাক্যাশ্রয়ী সমাস এবং অব্যয়ভাব সমাসের উদাহরণ দিতে হবে। বাক্যাশ্রয়ী সমাস আমি লিখেছি, বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়, বসে আঁকা প্রতিযোগিতা। আর অব্যয়ভাব সমাসের উদাহরণ হচ্ছে ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। ক্লিয়ার? নেক্সট, চিরচিহ্ন শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম। চিরকাল ব্যাপী আর চিহ্ন মধ্যপদরূপী কর্মধারয়ের সমাস। নেক্সট প্রশ্ন রয়েছে,
আমাদের একটি উদাহরণের সাহায্যে উদ্দেশ্য এবং বিধেয় প্রসারক চিহ্নিত করতে বলেছে। তো আমি এখানে লিখেছি যে আমাদের গ্রামের ছেলেরা মাঠে ফুটবল খেলছে। এখানে আমাদের গ্রামের ছেলেরা হচ্ছে উদ্দেশ্য প্রসারক আর মাঠে ফুটবল খেলছে হচ্ছে বিধেয় প্রসারক। পরের প্রশ্ন, তার একটি সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপিশিল্প। এটাকে জটিল বাক্যে পরিণত করতে হচ্ছে, মনে হচ্ছে এটা ভুল রয়েছে। এটা যৌগিক বাক্যে পসিবল, জটিল বাক্যে আমার মাথায় এখন আসছে না। যদি আমি ঠিক করতে পারি তাহলে আমি অবশ্যই কমেন্ট সেকশনে এটা পিন করে দেবো। কিন্তু এটা যদি যৌগিক বাক্যে বলা হয় তাহলে কি হবে? তাহলে এটা হবে যে তার অনেক সুস্থ সুন্দর নেশার ছিল যার একটি লিপিশিল্প। তার অনেক সুস্থ সুন্দর নেশার ছিল যার একটি লিপিশিল্প। ঠিক আছে। ৮ প্রশ্ন রয়েছে, তোমার জীবন বাধামুক্ত হোক। বাক্য অর্থ অনুসারে এটা কোন শ্রেণীর বাক্য? তো তোমার জীবন বাধামুক্ত হোক এটা অবশ্যই প্রার্থনা সূচক বাক্য। পরের প্রশ্ন রয়েছে, অর্থ অপরিবর্তিত রেখে বাক্যটিকে নির্দেশক বাক্যে পরিণত করতে হবে। তো আমি লিখেছি তোমার জীবনে যেমন বাধা না আসে। ঠিক আছে। নেক্সট, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে হবে। এখানে কিন্তু কর্তা উহ্য রয়েছে। তো তোমাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো, আমার দ্বারা তোমাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো। নেক্সট, গৌণ ঘটক ভাববাচ্য কাকে বলে? সাধারণত যে সমস্ত ভাববাচ্যে কর্তায় কে এ অন্তস্থ বিভক্তি যুক্ত হয় এবং কর্তাটিকে গৌণ মনে হয়, কাকে দিয়ে প্রশ্ন করলে প্রশ্নকর্তার উত্তর পাওয়া যায় না, তাকেই আমরা বলি গৌণ ঘটক ভাববাচ্য। যেমন আমাকে যেতে হবে। ঠিক আছে, আমাকে যেতে হবে। এখানে যদি আমি বলি কাকে যেতে হবে, কর্তা মানে যখন আমরা কাকে দিয়ে প্রশ্ন করছি তখন আমরা কি পাচ্ছি? কর্ম পাচ্ছি, তাই না? কিন্তু এটা হচ্ছে কর্তৃ, সেটাই হচ্ছে এখানে গৌণ ঘটক ভাববাচ্য। চলো নেক্সট আসছি পরবর্তী স্কুল, আমরা ১৩ নম্বর স্কুলে চলে আসছি, সাউথ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট। প্রথম প্রশ্ন, বহুবার করিয়েছি, বহুবার। নেক্সট, তিলে তেল থাকে, ভালো করে প্রশ্ন পড়ো। যেখানে থাকে এটা হচ্ছে অধিকরণে ই। যদি বলতো তিলে তেল হয় তখন হতো অপাদান। ঠিক আছে, অপাদান কারক। ঠিক আছে। চলো নেক্সট, নিত্য সমাস। যে সমাসের প্রথাগত নিয়মে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, তাকে আমরা বলি নিত্য সমাস। ভাষান্তর, যুগান্তর, গ্রামান্তর, মন্বন্তর ইত্যাদি ইত্যাদি। চলো, তেপান্তর শব্দটির ব্যাসবাক্য সহ সমাস করলে কি হবে? তেপান্তর হচ্ছে ৩ প্রান্তরের সমাহার দ্বিগু সমাস। ঠিক আছে। হাত নাড়িয়ে বুলেট তাড়াই, এটাকে যৌগিক বাক্যে পরিণত করতে পারে হাত নাড়াই এবং বুলেট তাড়াই। ঠিক আছে, হাত নাড়াই এবং বুলেট তাড়াই। চলো, আসো ৩ বাক্যে, আমি ভাত দিয়ে হাত খাই। ঠিক আছে। নেক্সট, বধূরা প্রদীপ তুলে ধরো, বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করতে পারি। তো বধূদের দ্বারা প্রদীপ তুলে ধরা হোক। ঠিক আছে। কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্যে কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয়। অনেকবার করেছি। একটা উদাহরণ, বাঁশি বাজে, ঢাক বাজে, কলসি না পালকি চলে, নৌকা চলে ইত্যাদি। আচ্ছা, আর কোনো ভয় নেই, এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। তো আর কিসের ভয়? নেক্সট, ক্ষুদ্রগ্রহ বাক্য ব্যাস বাক্যটি সমাস বদ্ধ করে সমাসের নাম লিখতে হবে। তো উপগ্রহ এটা হচ্ছে অব্যয়ভাব সমাসের উদাহরণ। চলে আসছি পরবর্তী স্কুল, আমাদের ১৪ নম্বর স্কুল। দেখো এখানে কিন্তু পেজ নাম্বারও লিখে দেওয়া রয়েছে। ঠিক আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্টার্ন স্কুল। প্রথম প্রশ্ন দেখো, কোন কোন পদের সম্পর্ক নিয়ে কারক গঠিত হয়? নামপদ আর কি তোমার ক্রিয়াপদ। নামপদ কোনগুলো? যেগুলো হচ্ছে বিশেষ্য পদ আর সর্বনাম পদ। মূলত বিশেষ্য পদ এবং সর্বনাম পদের সঙ্গে যে ক্রিয়াপদের মিলন ঘটিয়ে আমরা কারক তৈরি করি। ঠিক আছে। নেক্সট, অনুসর্গ বলতে কি বোঝো? যে সমস্ত অব্যয় পদকে বিশেষ্য বা সর্বনাম পদের পদে বসিয়ে বিভক্তির কাজ চালানো হয় তাকে আমরা বলি অনুসর্গ। দশানত্বজ এই পদটির ব্যাসবাক্য সহজ সমাস করলে কি হবে? দশাননের আত্মজ, সম্বন্ধ তৎপুরুষ। পরপ্রধান সমাস কোনগুলি? দ্বিতকে গায় পরপদের গান, দ্বন্দ্বে উভয় পদ প্রধান। অনেকবার বলিয়েছি ছড়াটা, তাই তো? আশা করি অনেকেরই মুখস্থ হয়ে গেছে, যারা এখনো করনি অবশ্যই করে নাও। কোথায় পাবে? সমাসের ভিডিওটা দেখো, ওখানে সুন্দর করে বোঝানো রয়েছে সমাস, এবং কিভাবে তোমরা সহজে মনে রাখবে তার মানে সুন্দর করে ক্লাসে বোঝানো হয়েছে। তাই অবশ্যই বলবো ক্লাসটা একবার দেখে নাও। চলো, নেক্সট প্রশ্ন, সংযোজক পদ বা সাপেক্ষ সর্বনাম কোন বাক্যে ব্যবহৃত হয়? জটিল বাক্যে ব্যবহৃত হয়। একটা উদাহরণ দিতে বলছি, যদি তুমি আসো তবে আমি যাব। চলো নেক্সট, এর মধ্যে তপন কোথা? বাক্যটিকে নির্দেশক বাক্যে রূপান্তর করতে বলেছে। তো এর মধ্যে তপন কোথাও নেই। নেক্সট, ভাব বাচ্যে কার ভাব প্রধান পায়? ক্রিয়াপদের ভাব প্রধান পায়। উদাহরণ দিতে বলেছি, আমি আমার বই পড়া হয়। ঠিক আছে। বলে পদ্মা ততক্ষণে, এটা কোন বাচ্চে রয়েছে? এটা কর্তৃবাচ্যে রয়েছে। এটার একটি আচ্ছা কোন বাচ্চে রয়েছে? এটা বাচ্চান্তর করতে বলেছে। তো আমি লিখেছি পদ্মার ততক্ষণে বলা হয়। চলো, বহুব্রীহি সমাসের এটা কোন বাচ্চে করেছি তোমরা আমাকে জানাবে। এটাকে আমি কর্তৃবাচ্য থেকে কোন বাচ্চে রূপান্তর করেছি তোমরা আমাকে জানাবে। ঠিক আছে।
চলো, বহুব্রীহি সমাসের বিশেষত্ব কি? এই সমাসের বিশেষত্ব হচ্ছে এখানে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থে প্রাধান্য না পেয়ে তৃতীয় পদ বা অন্য কোনো পদের প্রাধান্য পায়, সেটাই হচ্ছে বহুব্রীহি সমাসের বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষত্ব। অনুক্ত কর্তা কাকে বলে? কর্ম এবং ভাববাচ্যের কর্তাকে আমরা অনুক্ত কর্তা বলি। নেক্সট আসছি আমরা পরবর্তী, যেটা 15 নম্বর পৃষ্ঠা, দেখো 32 পেজ। তির্যক বিভক্তি কাকে বলে অনেকবার করিয়েছি, তোমরা আশা করি জানো। একটি ক্রিয়াজাত অনুসর্গ লিখে বাক্যে প্রয়োগ করতে হবে। তো এখানে আমি লিখেছি রাম ভাত খেয়ে স্কুলে যায়, ভাত খেয়ে স্কুলে যায়, ঠিক আছে। খেয়ে, বলে, এগুলো কিন্তু হচ্ছে সব ক্রিয়াজাত অনুসর্গ। স্বর্ণাভর শব্দটির ব্যাসবাক্য সহ সমাস করলে কি হবে? স্বর্ণের মতো আভা যার, বহুব্রীহি সমাস। উপমান কাকে বলে? উদাহরণ দাও। উপমান বাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পরপদের সমাস হলে তাকে আমরা বলি উপমান তৎপুরুষ সমাস, উপমান বলি, ঠিক আছে। তো এখানে হচ্ছে কাজল কালো। নেক্সট, সংজ্ঞা সহ একটি যৌগিক বাক্যের উদাহরণ দিতে বলছে। তো আমি লিখতে পারি কোনো দুটি বাক্য, আচ্ছা উল্টে গেল। আচ্ছা, সংজ্ঞাসহ কোনো বাক্যে দুই বা ততোধিক বাক্য খণ্ড বাক্যে সমাপিকা ক্রিয়ার অপরিবর্তিত রেখে সংযোজক বা সমুচ্চয়ী অব্যয় দ্বারা যুক্ত করা হলে তাকে আমরা বলি যৌগিক বাক্য। যেমন আমি পড়ছি আর সে লিখছে, এখানে আর হচ্ছে এখানে যৌগিক বাক্য মানে সংযোজক বাক্যের সংযোজক অব্যয় পদ, ঠিক আছে। নেক্সট, এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়। তো আমি লিখেছি এদের কর্তা আমার আত্মীয়, ঠিক আছে। অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো, এটাকে নঙর্থক বাক্যে মানে না সূচকে বাক্যে করতে হবে। তো আমি লিখেছি যে অদল বদল বলাতে তাদের খারাপ লাগলো না। নেক্সট, প্রথাগত ব্যাকরণ, বাংলা ব্যাকরণ অনুযায়ী বাচ্য ক প্রকার? বাচ্য হচ্ছে 4 প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কি কর্মকর্তৃবাচ্য। ক্লিয়ার? তিনি নাকি বই লেখেন, এটাকে ভাববাচ্যে পরিণত করতে হবে। তো তার নাকি বই লেখা হয়, ঠিক আছে। অনুসর্গ এবং বিভক্তির মধ্যে পার্থক্য তোমরা আশা করি জানো, এটাও বহুবার করানো হয়েছে। নেক্সট যাব। আচ্ছা, নেক্সট তোমাদেরকে বলে দিই, এই যে ডব্লিউবিএইচ এর এই যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসের পিডিএফটা কিন্তু দেওয়া হবে। কোথায় দেওয়া হবে একটু বুঝে নাও। প্রথমে তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে যে আমাদের যে নলেজ এ টু জেড যে অ্যাপ রয়েছে, এই অ্যাপটাকে কিন্তু ডাউনলোড করবে, ঠিক আছে। এই যে নলেজ এ টু জেড অ্যাপ, তুমি লিখবে প্লে স্টোরে গিয়ে নলেজ এ টু জেড, এই লোগোটা দেখতে পাবে, এই লোগোটা দিয়ে এই অ্যাপটা ডাউনলোড করে নেবে ফার্স্ট। তারপরে তোমার নাম্বার দিয়ে তুমি লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে দেখবে তোমাদের এই পেজটা ওপেন হবে, ফার্স্ট দেখবে এই পেজটা ওপেন হবে। এই পেজটা যখন ওপেন হবে, এখানে অলরেডি একটা কোর্স চলছে, তোমরা চাইলে জয়েন হতে পারো। ওটা অবশ্যই জীবন বিজ্ঞানের কোর্স চলছে, অভিজ্ঞান ব্যাচ। তোমরা এই ব্যাচটার প্রাইস রয়েছে দেখো 249, ঠিক আছে। তোমরা চাইলে জয়েন করতে পারো, ঠিক আছে। তো আমি এখন যেটা বলছি যে যেটা তুমি এই ক্লাসের পিডিএফটা কোথা থেকে পাবে, এখানে দেখো 3টে লাইন দেখতে পাইছো, 3টে লাইন দেখতে পেয়েছো, 3টে লাইনে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের দেখবে এই পেজটা ওপেন হবে, এই পেজটা ওপেন হবে, ঠিক আছে। এখানে লেখা থাকবে দেখো ফ্রি মেটেরিয়াল, এখানে লেখা রয়েছে ফ্রি মেটেরিয়ালস, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এই পেজটা ওপেন হবে, পরবর্তী এই পেজটা ওপেন হবে। এখানে ডকুমেন্ট, ভিডিও আর টেস্ট, এই যে ডকুমেন্ট বলে ফাইলটা রয়েছে, এখানে একটা মাধ্যমিক 2025 রয়েছে, এর ভিতরে কিংবা বাইরে তুমি এই WBH টেস্ট পেপার পিডিএফ এই লেখাটা দেখতে পাবে, সেখানে তোমরা এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। সমস্ত পিডিএফ এই যে পড়ানো হয়েছে একদম পুরো পিডিএফটা কিন্তু আমি ওখানে দিয়ে দেবো। ক্লিয়ার? চলো, নেক্সট আসছি পরবর্তী স্কুল। কোথায় পাবে? প্লে স্টোরে গিয়ে আমাদের যে নলেজ এ টু জেড অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা ইনস্টল করলে ওই অ্যাপে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। চলো নেক্সট, 16 নম্বর যে স্কুলটা রয়েছে, লাস্ট স্কুল, পশ্চিম বর্ধমান। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সমাসের অর্থ কি? সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ। নির্দেশকের কাজ কি? নির্দেশকের কাজ হচ্ছে বচনকে নির্দেশ করা, এক বচন না বহু বচন, সেইটাকে নির্দেশ করা, ঠিক আছে। মিলের অভাব, গরমিল, অব্যয়ীভাব সমাস, তির্যক বিভক্তি বহুবার বলেছি, তোমরা আশা করি জানো। সমধাতুজ কর্মের, মেয়েটি কি নাচি না নাচলো, মেসি কি খেলাই না খেললো, সে কি ঘুমানোই না ঘুমালো, ঠিক আছে। এগুলো সব হচ্ছে এই যে এখানে নাচি হচ্ছে সমধাতুজ কর্মের উদাহরণ। নেক্সট, একটি নিত্য সমাসের উদাহরণ, ভাষান্তর, যুগান্তর, গ্রামান্তর, দর্শন মাত্র, ঠিক আছে। এগুলো সব কিন্তু তোমার নিত্য সমাসের উদাহরণ। দিন শেষে সূর্য অস্ত গেল, বাক্যটি উদ্দেশ্য কোনটা? এখানে সূর্য হচ্ছে উদ্দেশ্য এবং দিন শেষে অস্ত গেল হচ্ছে বিধেয়। নেক্সট, 5 দিন নদীকে দেখা হয় নাই, এটা কোন বাচ্যের উদাহরণ? এটা ভাব বাচ্যের উদাহরণ। মেয়েটি উঠোনে সাঁতার কাটছে, বাক্যটির গঠনগত দিক থেকে শর্ত পূরণ হয়নি। কোন শর্ত পূরণ হয়নি? কেউ বাবু উঠোনে কেউ সাঁতার কাটে না, সবাই জলে সাঁতার কাটে, তাই তো। তো এখানে যোগ্যতা। চলো নেক্সট, জলাতঙ্ক উক্ত সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য করে সমাস নির্ণয় করতে হবে। জল হইতে আতঙ্ক, অপাদান তৎপুরুষ সমাস।
ঠিক আছে? তো এই ছিল আমাদের টোটাল যে 16টা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্রশ্ন ছিল, টোটাল 16টা একদম 1 নম্বর স্কুল থেকে 16 নম্বর যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রশ্নপত্র ছিল, তার যে সমস্ত ব্যাকরণ অংশ ছিল সেটা কিন্তু এই ভিডিওতে আমরা সম্পূর্ণটা সমাধান করে নিলাম। তাহলে পিডিএফ কোথায় পাবে? পিডিএফ এর কথা কিন্তু আমি একটু আগে জাস্ট বলে দিলাম। তো পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে, তোমরা চাইলে ওখান থেকে পেয়ে নিতে পারো। কারণ কি বলতো, অনেকেই ডব্লিউবিসি টেস্ট পেপারটা হয়তো কেনেনি, সবাই বেশিরভাগটা এবিটিএ বা পর্ষদ কিনেছে। ডব্লিউবিসিটা কিন্তু বেশ প্রশ্ন কোয়ালিটি আমার ভালো লেগেছে। তো তোমরা চাইলে এই পিডিএফটা কিন্তু কালেক্ট করে নিতে পারো। অ্যাপটা তোমরা অ্যাপে গিয়ে তোমরা ওখানে পেয়ে যাবে। চলো, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এরকম ভিডিও, এরকম সাজেশনের ক্লাস, তারপরে আরো ধরো টেস্ট পেপারের ক্লাস, এগুলো কিন্তু আসতেই থাকবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। চলো, ভিডিও এখানেই শেষ করছি। টাটা।